স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে, সাথে আছে আমি তপন মাহমুদ। আমাদের আজকের বিষয় পদ্মা পাড়ের চলচ্চিত্র আন্দোলন। সবাই চল রে চল, পথ গিয়েছে অনেক দূর, সুন্দর সব বন্ধু দল আনন্দে মন ভরপুর। চল রে সবাই চল রে চল, পথ গিয়েছে অনেক দূর, সুন্দর সব বন্ধু দল আনন্দে মন ভরপুর। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। থাকবো না থাকবো না, থাকবো না থাকবো না, থাকবো না থাকবো না, থাকবো না থাকবো না। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় পদ্মা পাড়ের চলচ্চিত্র আন্দোলন। পদ্মা পাড় বলতে, পদ্মা যদি অনেকটা দীর্ঘ নদী, কিন্তু আমরা রাজশাহী অঞ্চলকেও অনেক ক্ষেত্রে বুঝে থাকি পদ্মা পাড়। সেই অঞ্চলে বিশেষ করে আমরা জানি গত কয়েকদিন অনেকগুলো উৎসব চলছে। বেশ কিছুদিন আগে 13 থেকে 17 নভেম্বর চলে গেছে 5 দিন ব্যাপী 17টি ছবি নিয়ে তাদের উৎসব, যেখানে সবগুলো ছবি রাজশাহীর। এখন চলছে 2 বাংলার চলচ্চিত্র উৎসব, আগামীকালকে শেষ হচ্ছে। এই চলচ্চিত্রের অনেকগুলো সংগঠন আসলে রাজশাহীতে রয়েছে এবং একটা আলাদা আন্দোলনের ধারাও তারা তৈরি করতে সক্ষম হয়েছেন। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সেই কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন বেলায়েত হোসেন মামুন, সাধারণ সম্পাদক, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত। এছাড়াও আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দেবেন চলচ্চিত্র নির্মাতা এবং রাজশাহী ফিল্ম সোসাইটিজের সভাপতি আহসান কবির লিটন আমাদের সাথে রয়েছেন। প্রথমে লিটন ভাইয়ের কাছে আমি দিয়ে শুরু করতে চাই। উৎসব চলছে, গত কয়েকদিন আগে 5 দিন ব্যাপী একটি আয়োজন আপনারা চালিয়েছেন, এখন আরেকটি উৎসবও চলছে। বলা যায় বেশ উৎসবের মধ্য দিয়ে রাজশাহী যাচ্ছে। তো সব মিলিয়ে কেমন কাটছে রাজশাহী বা পদ্মা পাড়ের চলচ্চিত্রের সময়টা? রাজশাহীতে সম্প্রতি বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে বেশ এই মাসটি বলবো যে বেশ মানে কি বলবো আনন্দ ঘন, দর্শকদের জন্য যথেষ্ট দেওয়ার আর কি, যারা চলচ্চিত্র প্রেমী। আমাদের এখানে আমরা 13 তারিখ থেকে রাজশাহীর যারা নির্মাতা, ক্ষুদে নির্মাতা বলতে পারি, মাঝারি নির্মাতা বলতে পারি, তারা স্বল্পদৈর্ঘ্য যে চলচ্চিত্র নির্মাণ করে, কোনোটি 20 মিনিট, কোনোটি 30 মিনিটের, এই চলচ্চিত্রগুলো নিয়ে প্রায় 17টি ছবি আমরা 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত দেখালাম। তো এই চলচ্চিত্র নির্মাণগুলো রাজশাহী থেকে নির্মিত, যেহেতু রাজশাহীর টেকনিক্যাল সাপোর্ট বা আনুষঙ্গিক যেটা লাগে এখানকারই সমস্ত, ফলে এই জায়গাটাতে বেশ রাজশাহীর যারা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট এবং যারা চলচ্চিত্র বিশেষ করে সুস্থ ধারা চলচ্চিত্র দেখতে পছন্দ করে, ভালোবাসেন বা আশা দেখেন যে বাংলাদেশের চলচ্চিত্র আবার রিব্যাক হবে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা উদ্দীপনা দেখা গিয়েছিল এবং বেশ বলবো কি একটা চমৎকার আমরা সাড়া পাই এই ক্ষেত্রে আর কি। আর শেষ দিনে বিশেষ করে 17 তারিখে আমাদের সমাপনী দিনে আমাদের উৎসবে কলকাতা থেকে চলচ্চিত্র নির্মাতা খ্যাতিমান বুদ্ধদেব দাশগুপ্ত উপস্থিত ছিলেন এবং সেই সাথে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি, তিনি প্রেমানন্দ মজুমদার। এই দুজন সাথে আমাদের বাংলাদেশের নাট্যজন এবং চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইসুফ বাচ্চু ভাই এসে আমাদের উত্তরবঙ্গের নির্মিত প্রথম যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটা বলা হচ্ছে ঢাকার বাইরে প্রথম নির্মিত, সেই চলচ্চিত্রটি তারা দেখেন এবং দেখে তাদের প্রতিক্রিয়া বলবো কি বেশ পজিটিভই, যে একটি চলচ্চিত্র বিকাশ ঘটছে, বিকেন্দ্রীকরণের একটা চেষ্টা চলছে, প্রয়াস চলছে। এই ক্ষেত্রে আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি বা চলচ্চিত্র নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা নতুন করে আবার অনুপ্রাণিত হচ্ছি আমাদের চলচ্চিত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ লিটন ভাই। আমি আসছি বেলায়েত হোসেন, আপনার কাছে আসতে চাই। আপনারাও জানি যে আপনার সংগঠনটিও এই আয়োজনের সাথে রয়েছে। এখন যেটা চলছে বিশেষ করে 2 বাংলার চলচ্চিত্র উৎসব, আমি এই সংগঠনের আপনি সাধারণ সম্পাদক। আপনার কাছেই জানতে চাইবো যে সব মিলিয়ে উৎসবটা কেমন দেখছেন বা এটার তাৎপর্যের জায়গা যদি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশ আসলে বাংলাদেশের চলচ্চিত্র সংসদগুলোর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আমাদের অনেক ধরনের চলচ্চিত্র সংসদ রয়েছে সারা দেশে, সেই চলচ্চিত্র সংসদগুলোর এক ধরনের সমন্বয়কারী প্রতিষ্ঠান বা সমন্বয়কারী সংগঠন। ফেডারেশন এখানে আছে আসলে এই উৎসবকে নানাভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা খুবই আনন্দের সঙ্গে, আমি গিয়েছিলাম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। খুবই আনন্দ ঘন একটি উৎসব হচ্ছে
এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বাংলার এই চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলো দেখানো হচ্ছে, এই ছবিগুলোর বাছাই প্রক্রিয়া বা অন্যান্য প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছি বলে জানি যে এই রকম একটি উৎসব আসলে কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা শহরে আসলে হয়নি। সে অর্থে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আয়োজন এবং এই আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী শহরের মানুষ বাংলাদেশের এবং পশ্চিম বাংলার অনেক গুরুত্বপূর্ণ ছবি, কালোজয়ী ছবি দেখতে পাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখলাম যে গত 5 দিন আগে, কয়েকদিন আগে বুদ্ধদেব দাশগুপ্তের মতো পরিচালক এসেছে, নিশ্চয়ই এটাও একটা বড় তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, মানে আসলে বুদ্ধদেব দাশগুপ্ত তো আসলে ভারতের সবচাইতে নন্দিত চলচ্চিত্রকারদের একজন এবং তাদের সাথে প্রেমেন্দু মজুমদার এসেছিলেন। উনি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক এবং প্রেমেন্দু মজুমদারের উপস্থিতি আমাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল। বুদ্ধদেবকে কাছ থেকে দেখতে পারার একটা মানে অনেক ধরনের আকাঙ্ক্ষা আমাদের চলচ্চিত্র কর্মীদের মধ্যে এমনিতেই অনেক দিন ধরে ছিল বা আছে। ফলে সে অর্থে বুদ্ধদেবের উপস্থিতি আমাদের জন্য এবং চলচ্চিত্র কর্মীদের জন্য সার্বিকভাবে একটা অনুপ্রেরণার জায়গা তৈরি করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আবার একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে রয়েছেন আমাদের আরেকজন অতিথি, আহসান কবির লিটন। লিটন ভাই, আপনার কাছে আসতে চাই, আপনাদের এই ধারণাটা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই। মূলত আমাদের আগ্রহের জায়গা হচ্ছে সেটি। আসলে এই যে রাজশাহীতে নির্মিত, বলা যায় আলাদা একটি জনরা তৈরি করতে পেরেছেন আপনার চলচ্চিত্রের জায়গা থেকে। আমরা যেমন অনেক ক্ষেত্রে ভারতে যেহেতু একটা বড় দেশ, আমরা তামিল ছবি, নানা ছবি বলে থাকি, বাংলাদেশ একটা ছোট্ট জায়গা, সেখানে হয়তো এইরকম উদ্যোগ নেওয়াটাই একটা ভীষণ অনেক বলা যায় যে একটা ভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই উদ্যোগটা নিয়েছেন। কোন জায়গা থেকে এবং এটা কতটা প্রাসঙ্গিক হিসেবে দেখছেন আপনারা? আদৌ সম্ভব কিনা? অনেক ক্ষেত্রে নাকি ইউরোপিয়ান চিন্তা হিসেবে থেকে যাবে। সবশেষ আপনার চ্যালেঞ্জটা কি আসলে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রাদেশিক চলচ্চিত্রের প্রচলন আছে এবং জনপ্রিয়, এটা আমরা সবাই জানি। আমাদের দেশটি আয়তনের দিক দিয়ে যদি ছোট বলি আমি, তাহলে সেখানে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু একটা বিশাল। এবং একটু লক্ষ্য করলে দেখবেন এই দেশে কিন্তু আমাদের এই প্রায় 16 কোটি মানুষের মধ্যে আমাদের সবাই অধিকাংশ বাঙালি হলেও আমাদের মধ্যে আচার আচরণ এবং কথাবার্তার ভিন্নতা রয়েছে। যেমন সিলেট অঞ্চলের একরকম, বরিশাল অঞ্চলের একরকম। আমি বলতে চাচ্ছি যে আমাদের সকল শিল্পই, শুধু চলচ্চিত্র না, সব কিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক। অর্থাৎ আমরা একটা কেন্দ্রিকতার পিঠে চড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং উন্নয়নের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলে উন্নয়নটা যতখানি হওয়ার কথা আমার কাছে মনে হয় সেই তুলনায় বা সেইভাবে হচ্ছে না। বিকজ ঢাকাতে যে 1 কোটি বা 2 কোটি মানুষের বসবাস, তাদের চিন্তার প্রতিফলন এই 16 কোটি মানুষের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে, তার মধ্যে অনেক ফাঁক থেকে যাচ্ছে। যেমন আমি রাজশাহীতে বসে যেটা চিন্তা করছি, সেই চিন্তাটা হয়তো ঢাকার এই জ্যামের নগরীতে সেখানকার মানুষের বা নির্মাতার মধ্যে সে ভাবনাটা নাও আসতে পারে। তাই আমরা মূলত আরেকটি এখানে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে রাজশাহী কিন্তু ঋত্বিক কুমার ঘটকের মতো একজন বড় খ্যাতিমান নির্মাতাকে গড়েছে এই রাজশাহী শহর। এখানে তার শৈশবকাল, কিশোরকাল এবং যৌবনকাল, এমনকি কলেজ পর্যন্ত তিনি এখানে করেছেন। আমি বিশেষ করে আমি তো মঞ্চনাট্যকর্মী ছিলাম 90 সাল থেকে, এখনো মঞ্চনাটকের সাথে সম্পৃক্ত আছিও। 2008 সালে যখন আমরা ঋত্বিক কুমার ঘটকের বিষয়টিকে রাজ্যের সামনে নিয়ে আসার চেষ্টা করি, আমরা চলচ্চিত্র সংসদ গঠন করি। এখানে ঋত্বিক চলচ্চিত্র সংসদ, রাজশাহী চলচ্চিত্র সংসদ এবং শিশুদের একটি সংগঠন, এই নিয়ে আমরা মূলত সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে দেখানো যেমন একদিকে আমাদের উদ্দেশ্য, সেই সাথে এর সাথে নির্মাণের যে প্রয়াসগুলো, অর্থাৎ এখানে নির্মাতা তৈরি করা, যারা ক্যামেরা চালাবে তাদেরকে তৈরি করা, রাইট আপ কীভাবে, রাইটিং কীভাবে হবে, স্ক্রিপ্ট রাইটটা কীভাবে হবে, চিত্রনাট্য কীভাবে হবে, অর্থাৎ এই এক ধরনের ছোট ছোট প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা এখানে বেশ অনেকগুলো নির্মাতাকে আমরা তৈরি করতে পারি, যারা অধিকাংশই 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট এভাবে ছবি নির্মাণ করত। আমার লক্ষ্য, আমি তো জানি যে চলচ্চিত্রের মানে একটি তীর্থভূমি বলি বা যাই বলি না কেন, সেটি হচ্ছে বড় পর্দাতে। তো বড় পর্দার ছবির ভাবনাটা আমি 8 সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে আমি আসলে চলচ্চিত্র অঙ্গনে পা রাখি। কিন্তু যখন 2012তে প্রত্যাবর্তন নামক যে ছবিটি, একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটি পুরা এদিককার অর্থাৎ উত্তরবঙ্গকে সম্পৃক্ত করে, আপনার কাছে আমরা এই বিষয়ে আসতে চাই, আপনার কাছে আমরা এই বিষয়ে আসবো, একটু এই ছবিটা নিয়ে আলাদাভাবে আপনার সাথে কথা বলবো। তার আগে একটু শুনে নিতে চাই এই বিষয়ে, যেহেতু
ফিল্ম সোসাইটিজ এর সাধারণ সম্পাদক আপনাদের সাথে রয়েছেন। এই যে ভাবনার আমরা দেখলাম, আলাদা একটা জনরার কথাই বললাম যে আমাদের ফিল্মের ক্ষেত্রে হতে পারে, এই চিন্তাটা আসলে আপনারা যেহেতু কেন্দ্রে কাজ করছেন, বিশেষ করে কেন্দ্র বলতে আমরা ঢাকাকেই বুঝি, সে জায়গায় কতটা বাস্তবসম্মত মনে আদৌ সম্ভব হবে? নিশ্চয়ই আমরা চাই হয়ে উঠুক, মানে কতটা চ্যালেঞ্জের জায়গা এখানে রয়েছে কিংবা সম্ভাবনার জায়গা রয়েছে আপনার কাছে কি মনে হয়? আসলে এক সময় বলা হতো যে চলচ্চিত্র তখনই স্বাধীন হবে যখন কলম এবং কাগজের মতো করে ক্যামেরা এবং ফিল্ম বা সেলুলয়েডের দামটা কমে আসবে বা মানুষের হাতে পৌঁছবে। আজকে যদি আমরা দেখি যে টেকনোলজিটার এমন একটা সহজ জায়গায় এসছে যে আপনি মোবাইল ক্যামেরায়ও একটা ছবি তৈরি করতে পারেন, এবং ফলে মানুষের অনেক ধরনের গল্প আছে যে গল্পগুলো আমরা আসলে কখনো জানি না। আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সিনেমা নির্মাণের যে প্রক্রিয়া, সেই নির্মাণের প্রক্রিয়ার ভেতরে অনেক গল্প মানে অকথিত থেকে যায়, আমরা সেই গল্পগুলো কখনো উঠে আসতে দেখি না। আজকে এই টেকনোলজির সুবিধার কারণে অনেক ধরনের গল্প উঠে আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই সম্ভাবনাটিকে আমরা যদি মনে করি যে কেন্দ্র নিয়ন্ত্রিত করতে হবে বা কেন্দ্রমুখী করতে হবে, তাহলে কিন্তু অনেক কণ্ঠস্বর হারিয়ে যাবে। কিংবা একটি কারণ জায়গায় থাকবে। হ্যাঁ, কণ্ঠস্বরগুলো হারিয়ে যাবে, কারণ কেন্দ্র কখনো সব মানুষের জায়গা হয়ে উঠতে পারে না। ওখানে অল্প কিছু মানুষই থাকে, এবং অল্প কিছু মানুষ থাকার জন্য নানা রকম সিস্টেম তৈরি করা হয়। ফলে আমরা অনেক দিন ধরে এই সম্ভাবনার কথা বলে এসেছি। আজকে রাজশাহীতে আমরা সেই সম্ভাবনাটার এক ধরনের বাস্তবায়ন দেখতে পাচ্ছি, এবং এটা খুব অচিরে আমরা জানি যে অন্যান্য জায়গাগুলি, যেমন আমরা যদি বলি চিটাগংয়েও এক ধরনের এই চেষ্টা হচ্ছে, এবং চিটাগংয়েও এক ধরনের এরকম একটা উৎসব কিছুদিন আগে হয়ে গেছে, যে উৎসবে শুধুমাত্র চিটাগংয়ের নির্মিত ছবিগুলো ওখানকার নির্মাতারা বানিয়েছেন, সেই ছবিগুলো তারা নিজেদের মতো করে চট্টগ্রাম কেন্দ্রে প্রদর্শন করেছেন। ফলে এই চেষ্টাটা আসলে বিভিন্ন শহরে হচ্ছে, এবং এই চেষ্টাটা খুবই প্রয়োজনীয় একটি চেষ্টা। আমরা মনে করছি যে এর মধ্য দিয়ে এক ধরনের চলচ্চিত্রের স্বাধীনতা আসবে, এবং মানুষ চলচ্চিত্রের মাধ্যমের উপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। যেখানে এখন আমরা বলছি যে এটি আসলে গুটি কয় মানুষের, যেভাবেই বলি না কেন, অল্প মানুষের নিয়ন্ত্রণে আছে, এটি অনেক মানুষের নিয়ন্ত্রণে আসবে, এবং তখন দেশের আনাচে কানাচে চলচ্চিত্র নির্মিত হবে, এবং সেই চলচ্চিত্রে এমন সব গল্প আমরা দেখতে পাবো যে গল্প আসলে মানুষের গল্প, জীবনের গল্প, যেগুলো ঢাকা শহরে হয়তো আমরা দেখতে পাই না। আমি ওনার ছবিটি দেখেছি, প্রত্যাবর্তন, লিটন ভাইয়ের ছবিটি, অসাধারণ সুন্দর একটি ছবি, একটা সরল অভিব্যক্তি ছবির যে মধ্যে আমরা এই আছে। ছবির গল্প আমরা হ্যাঁ, দ্বিতীয় নিশ্চয়ই। পর্বে নিশ্চয়ই আলোচনা করতে চাই। এবং আরেকটি প্রশ্ন আপনি নিশ্চয়ই আপনার কাছে আমি জানতে চাইবো বিরতির পরে, যে নির্মাণও একটা বড় জায়গা, কিন্তু আমরা জানি ঢাকা শহরে পরিবেশনের অনেক জায়গা রয়েছে যেটা আমরা রাজশাহী কিংবা অন্যান্য অঞ্চলে গেলে পাবো না। এই চ্যালেঞ্জটা নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে রয়েছে। সেই বিষয়টা আপনার কাছে, সেটা মোকাবেলা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা জানতে চাইবো একটা ছোট বিরতির পরে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবে নিশ্চয়ই। আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম পদ্মাপাড়ের চলচ্চিত্র আন্দোলন নিয়ে। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের সাথে রয়েছেন বেলায়েত হোসেন মামুন এবং আহসান কবির লিটন। আমরা প্রথমেই রাজশাহী থেকে নির্মিত প্রথম চলচ্চিত্র বলা যায় যাকে, প্রত্যাবর্তন, যেটি নির্মাণ করেছেন আহসান কবির লিটন। গত কয়েকদিন আগেই সেটি রাজশাহীতে প্রদর্শিত হয়েছে। আমরা তার একটু অংশ দেখে আসতে চাই আমাদের প্লাজমায়, দেখে আমরা বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপামনি, এই ডাফটার ঘর। ডোন্ট টক। টক টক খাইবেন কি এর ডাকানু? হাউ টেরিবল। টেরি? আমার টেরি কইতাছেন? দেখেন দেখেন আমার চোখ দেখেন। 9-10 টেলিস্কোপ। সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা। রাজবাড়িতে যেতে পান সুপারি খাইতে। সাসাজান এখানে আয়সা উদাস হইয়া শূন্যের দিকে ছায়া রইতেন। কে তোর আপন জানা চিনিলি না, জীবন যাচ্ছে কেটে গলে মালে, জীবন যাচ্ছে
গাছে কেটে গোলে মালে পারের জোগাড় করিলি না তুই, মাটির কথা ভাবলি না তুই, মা মাটিকে চিনিলি না, কে তোর আপন জনা চিনিলি না, ও মন ভোলা। বলো তো ডগ মানে? বসো, তোমরা বসো। ইনি হলেন আমাদের হেডমাস্টার। ভালো আছেন? আর ইনি হলেন আমাদের এই অঞ্চলের সবচেয়ে সম্মানিত পরিবারের সন্তান এবং এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক। Damn it, it's a boring game. I'm leaving. কাবাডি কাবাডি। এমন মজা খেলার পাইবেন না। আইন আমার লাগে আইন। Don't talk. কি মুশকিল, কি টক খাইবেন কইবেন তো? তখন তুইও ছোট, আমিও ছোট। তোর বাবা পূজা অর্চনা করত। আমরা দেখছিলাম যে আমাদের রাজশাহী থেকে নির্মিত ছবিটি প্রত্যাবর্তন। আপনিও নিশ্চয়ই এটি রাজশাহী গিয়ে দেখে এসেছেন বোধহয়। আপনার কাছে জানতে চাইবো, আমি পরে যাব এই চলচ্চিত্রের পরিচালক আহসান কবির লিটনের কাছে। প্রথমে আপনার কাছে একজন দর্শক হিসেবে জানতে চাইবো যে কেমন দেখলেন সব মিলিয়ে? এই যে আলাদা একটা জনরাতার কথা বলছেন, সেটি উত্তরণের জায়গায় নিশ্চয়ই একটা বড় ভূমিকা রাখবে প্রত্যাবর্তন ছবিটি। নিশ্চয়ই উত্তরণে একটা বড় ভূমিকা রাখবে। খুব সম্ভবত আমি এখানে একটু আপনাকে সংশোধন করতে চাই, মানে খুব সম্ভবত এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র যেটি ঢাকার কোনো ধরনের সহযোগিতা ছাড়া একটি চলচ্চিত্র ঢাকার বাইরে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। ফলে এইটি আসলে লিটন ভাইয়ের শুধু অসাধারণ কৃতিত্ব নয়, এটি আমাদের জন্য অনেক আনন্দের একই সাথে। আর ছবিটি নিয়ে যদি আমাকে বলতে বলেন তাহলে একটা বিষয়, ছবিটির সবচেয়ে বড় সম্পদ আমার মনে হয় ছবিটির সরলতা। এই ছবিটি একটি খুবই সরল গল্প বলেছে এবং সেই গল্পটি দেখতে গিয়ে আমরা শুধু গল্পটি দেখি না, আমরা রাজশাহী অঞ্চলের এবং রাজশাহীর যে আশেপাশের অঞ্চল, সেই অঞ্চলের অনেক ধরনের খেলা, অনেক ধরনের লোকজ কালচার এবং এখানে নানা ধরনের বিষয় কন্টেন্ট হিসেবে এই ছবিতে এসছে। যেই কন্টেন্টগুলো এবং যে ধরনের বিষয়গুলো আমরা আসলে আমাদের মূল ধারার ছবি বলি, আর আমরা যদি আমাদের স্বাধীন ধারার ছবি বলি, যে ছবিগুলো আমাদের এখানে নির্মিত হয় সেই ছবিগুলোতে থাকে না। ফলে এরকম একটি বাহিরের কিছু, মানে এমন কিছু যেটি আমরা সাধারণত নিজেদের মধ্যে দেখতে পাই না, এমন বিষয়গুলো এই ছবির মধ্যে আছে, যে কারণে এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সঙ্গে ছবিটি দেখা উচিত সকলের, এটি আমার মনে হয়েছে ছবি দেখে। এবং আমরা ছবিটা দেখে যেটা মনে হলো অনেক কালারফুল একটা ছবি। নিশ্চয়ই আমি একটু লিটন ভাইয়ের কাছে যেতে চাই। আহসান কবির লিটন নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন, রাজশাহী থেকে তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। লিটন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনার শুনলাম বেলাত ভাই বলছিলেন, অনেক উচ্ছ্বসিত প্রশংসাই করছিলেন আপনার ছবিটি নিয়ে। আপনার কাছে নিশ্চয়ই অনেক দীর্ঘদিনের, আপনি আপনার সাথে যারা কাজ করেছেন, অনেক মানুষের একটা ছবি তৈরি করতে জানি, অনেক মানুষের দরকার। সেই জায়গাটা এই যে পুরো রাজশাহী ঢাকার বাইরে থেকে নির্মাণ প্রক্রিয়াটা সম্পর্কে আপনি একটু সংক্ষেপে যদি বলতেন যে সবকিছুই আসলে কিভাবে সংগ্রহ আপনারা ম্যানেজ করলেন সব মিলিয়ে আর কি। এটি আমি তো বললাম যে মানে এই ছবিটি আমার প্রায় 2.5 থেকে 3 বছর লেগে গেছে নির্মাণ করতে। কারণ হচ্ছে রাজশাহীতে তো ঢাকার মতো যে সব দিক দিয়ে, যেমন প্রডিউসার বলেন কিংবা যে বিশাল যে একটা বড় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে যে একটা খরচের বিষয় থাকে, সেটি রাজশাহীর মতো জায়গাতে তো প্রডিউসার পাওয়া এটা খুব কঠিন একটি বিষয়। তো আমার ক্ষেত্রে যেটি ঘটেছে যে আমার মানে সৌভাগ্যই বলতে গেলে যে আমার আশেপাশে যারা থাকে বা যারা আছে, কিংবা রাজশাহীর যারা চলচ্চিত্র উন্নয়নের একটা স্বপ্ন দেখছে বা রাজশাহীকে নিয়ে ভাবছে, তারা এই চলচ্চিত্রটির সাথে সম্পূর্ণরূপে মানে কি বলবো যে তারা যথেষ্ট আন্তরিকতার সাথে চেয়েছিল ছবিটি যেন আমি সম্পূর্ণ করতে পারি। এক্ষেত্রে আমার বন্ধু কামাল, অপু, মাসুদ, ডাক্তার জাহিদ থেকে শুরু করে আমাদের যে জুনিয়র মোস্তাহাব, কিংবা আমাদের যে তরুণ আগামীতে যারা আসছে, চয়ন, তারপরে তাওকির ইসলাম শাইক, মুন্না, মাহফুজ, অর্থাৎ বলতে গেলে কি আমাদের এখানে একটা যে 20-25 জনের একটা টিম গড়ে উঠেছে যারা নির্মাতা হিসাবে, তারা প্রত্যেকেই এই ছবিতে কেউ প্রোডাকশন বয় হিসাবে কাজ করেছে, মানে কেউ ট্রলি ঠেলেছে। অর্থাৎ আপনাকে আগেও বলেছি যে এই ছবির সাথে সংশ্লিষ্ট টেকনিক্যাল সাপোর্টগুলো আমাদের এখানে করে নিতে হয়েছে।
তো এই এমনকি চালানোর এডিটিং ক্ষেত্রেও দেখা এডিটিং যাচ্ছে এর যে কাজটাও তারা কি আপনারা রাজশাহী এখানে থেকে ঠিক করেছেন? আমরা মঞ্চ নাটকে যেভাবে, হ্যাঁ এডিটিং এর কাজটাও রাজশাহী হ্যাঁ, থেকে হয়েছে? এখানে আমাদের টেকনিক্যাল জিবাম কিংবা ট্রলি, হ্যাঁ সম্পূর্ণ রাজশাহী থেকে হয়েছে। ফলে আমাদের নিজেদের কাজটা করে নিতে হয়েছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে যে হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, আমাদের শুটিংয়ের ক্ষেত্রে ক্যানভাসটা বড় ছিল, কিন্তু আমাদের টিম ওয়ার্কের ক্ষেত্রে আমরা নিজেদের কাজ নিজেরাই করেছি। এইভাবে আমাদের প্রায় 2.5 বছর, ওখানে একটা বৃষ্টির দৃশ্য ছিল, যে বৃষ্টিটা আমাদেরকে বানাতে হয়েছিল, এবং এটা একটা কঠিন কাজ ছিল, যেটি পর্যায়ক্রমে একসময় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আমরা এটা একটা বিশাল ক্যানভাসেই আমরা বৃষ্টিটা ধরতে সমর্থ হই। তাহলে আসলে এখানে যেটা বলবো, এই চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের যে আন্তরিকতা, ভালোবাসা, এই জিনিসগুলো ছিল। আর চলচ্চিত্র যেটা মামুন ভাই বললেন যে একটা সহজ সরল গল্প, আসলে সত্য কথা কি যে আমরা পৃথিবীতে কেউ শুধু কি খাওয়া দাওয়া করতে আর বড় হতে এসেছি, আসলে তো তা না। প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে একটি লক্ষ্য থাকে। আমি চলচ্চিত্র অঙ্গনে এসে আমার তো ভাবনা থাকবে যে একটা সুস্থ চলচ্চিত্রের বিকাশ। আমার যে জিনিসগুলো আমি ভাবি, আশেপাশে দেখি, আমাদের ভিতরে আস্তে আস্তে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে আমরা বিশেষ করে ঢাকাতে যারা অবস্থান করছে, তারা ধরেন যে তাদের শৈশবকালের স্মৃতিটা ভুলতে বসেছে। আমরা যদি আমাদের বর্তমানটাকে স্মরণ না করি, তাহলে আমাদের বর্তমানটা দাঁড়িয়ে আছে অতীতের উপরে। সেই অতীতটা যদি আমরা ঠিকভাবে ধরতে না পারি, তাহলে আমাদের বর্তমান যেমন গড়বে না, আগামী প্রজন্ম তেমন কিন্তু গড়বে না। আমাদের সাথে ছবিটি নির্মাণ করতে গিয়ে আমাদের, হ্যাঁ আমাদের সাথেই থাকুন, আমরা আপনার কাছে আবার আসবো। একটু আপনার এই বিষয়ে ছবিটি নিয়ে একটু আলোচনা করতে চাই বেলায়েত ভাইয়ের কাছে, যে উনি একটা বড় কাজের ছবির মধ্য দিয়ে যেটা হতে পারে, সেটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে বা এ ধরনের ছবির মধ্য দিয়ে অনেক কলাকুশলী উঠে আসার একটা জায়গায় তৈরি। নিশ্চয়ই এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের টোটাল ইন্ডাস্ট্রির জন্য। না, সেটা তো অবশ্যই, মানে আমাদের ঢাকার বাইরে থেকে যখন ছবি নির্মিত হবে, সেখানে তো শুধু নির্মাতা কাজ করবেন তা নয়। একটা চলচ্চিত্র নির্মাণ একটি সংঘবদ্ধ প্রয়াস, এটি অনেক মানুষের দরকার হয়। শুধু প্রডিউসার কিংবা অন্যান্য সেক্টরের মানুষ যে লাগবেন তা নয়। এখানে টেকনিক্যাল সাপোর্টের জন্য যেমন অনেক ধরনের মানুষ দরকার, ঠিক তেমনি এই ছবির পাত্রপাত্রী যারা, তাদেরকেও কিন্তু এদেরকে তৈরি করে নিতে হবে। মানে ঢাকার বাইরে যেহেতু আপনি খুব বেশি প্রফেশনাল লোক পাবেন না, তার মানে আপনাকে এই লোকগুলোকে তৈরি করতে হচ্ছে। এর মধ্য দিয়ে যদি এরকম প্রত্যাবর্তনের মধ্যে আরও ধরনের ছবি হয়, প্রত্যাবর্তনের একজন আর্টিস্টও নেই যে আর্টিস্ট আমাদের পরিচিত আর্টিস্ট, যারা আমাদের টেলিভিশনে কিংবা সিনেমায় অ্যাক্টিং করেন, তাদের বাইরের সমস্তটাই বাইরের সম্পূর্ণ আর্টিস্ট যারা কাজ করেছেন। তার মানে আমরা যখন এই ছবিটা দেখি, আমরা কিন্তু এক ঝাঁক নতুন মানুষের ছবি দেখি। নতুন মানুষ শুধু ছবিটি বানিয়েছেন তা নয়, নতুন মানুষ ছবিটিতে অভিনয়ও করেছেন, এবং ছবিটির পেছনের যারা কলাকুশলী, ক্যামেরা পার্সন থেকে শুরু করে সাউন্ডে যিনি কাজ করেছেন, যিনি এডিটিংয়ে কাজ করেছেন, সমস্ত মানুষগুলি কিন্তু নতুন মানুষ। এবং এইরকম ঝাঁক মানে অনেকগুলো মানুষ, এক ঝাঁক মানুষ বা অনেক ঝাঁক মানুষ যখন উঠে আসবে, তখন আমি মনে করি যে সার্বিকভাবে আমাদের দেশের চলচ্চিত্র সংস্কৃতিতে এই মানুষগুলো সংঘবদ্ধভাবে অনেক অবদান রাখতে পারবে। এখন যেটি একটা আমি বলবো যে এক ধরনের গণ্ডিবদ্ধ আছে, এই গণ্ডিবদ্ধ পরিস্থিতিটা আসলে ভেঙে যাবে। ভেঙে গিয়ে অনেক মানুষের বিস্তার হবে, যেটা খুব প্রয়োজনীয় আমার মনে হয়। জি, আরেকটা আমরা যেটা আলোচনা করার কথা বলেছিলাম গত বিরতির আগে, সেটা শেষ করতে পারিনি, আরেকটা ছোট্ট বিরতি নিতে হবে। সেটা এসে আমরা পরিবেশনার যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম সেই বিষয়ে একটু কথা বলতে চাই, এবং প্রশিক্ষণের জায়গাটাও নিশ্চয়ই আনতে চাই, যে প্রশিক্ষণটাও তো খুব জরুরি। দুটি বিষয় নিয়ে আমরা কথা বলবো বিরতির পরে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম পদ্মাপাড়ের চলচ্চিত্র আন্দোলন নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন। এছাড়া আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা আহসান কবির লিটন। লিটন ভাই, আপনাকে দিয়ে এবার প্রশ্ন শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের এখানে যেসব ছবি তৈরি হবে, তার তৈরি তো একটা নিশ্চয়ই চ্যালেঞ্জের জায়গা, বড় একটি কাজ, কিন্তু তার চেয়েও হয়তো অনেক ক্ষেত্রে বড় একটি কাজ হচ্ছে আসলে মানুষের কাছে নিয়ে যাওয়া কিংবা পরিবেশনা। সেই জায়গাটা আসলে কিভাবে উত্তরানোর চিন্তা আপনারা করছেন, বা চ্যালেঞ্জগুলো আসলে কি মূলত? আচ্ছা, আমি পরিবেশনার ক্ষেত্রে আমি কথা বলার আগে একটু জাস্ট আগের সূত্রটা ধরে কথা বলি, যে সেটি হচ্ছে যে এই ধরনের পূর্ণদৈর্ঘ্য ছবি আঞ্চলিকভাবে যদি নির্মাণ হয়, সেখান থেকে যে একঝাঁক তরুণ তরুণী উঠে আসার কথা বলা হচ্ছে। আমি আমার প্রত্যাবর্তনের সমাপনী দিনে যখন বুদ্ধদেব দাশগুপ্ত ছবিটি দেখেন, এই ছবিটি দেখার পর প্রত্যাবর্তনের যে কেন্দ্রীয় চরিত্রে প্রকৃতি অভিনয় করে,
এই মেয়েটিকে তার আগামী ছবিতে তাকে কাস্ট করেছে, অর্থাৎ কলকাতাতে সেই মেয়েটি ছবিতে অভিনয় করার জন্য যাচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তের মতো একজন বড় মাপের পরিচালকের ছবি। নিশ্চয়ই। এটি কিন্তু বিশাল বা বিরাট একটা বড় পাওয়া কিন্তু আমাদের। অবশ্যই। আমি এবার প্রসঙ্গে আসছি যে পরিবেশনার ক্ষেত্রে আমি সত্যি কথা বলতে কি আমি সাহস কিংবা এটা পেয়েছি কিন্তু মানে তারেক মাসুদের কর্ম যে আমরা দেখেছি, তিনি আমাদের মাঝে আজ নেই, কিন্তু তারেক মাসুদকে আমরা জানি, অনেকেই বলে চলচ্চিত্রের ফেরিওয়ালা। আমরা তাকে দেখেছি যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি চলচ্চিত্র নিয়ে ছুটে বেড়াতেন। কারণ আপনিও বা আমরা সবাই ভালো করে জানি যে আমাদের দেশের চলচ্চিত্রের যে মানে পরিবেশনার যে ব্যবস্থাপনা, তাতে ধরেন যে কি বলবো যে একটা ছবির সাথে হয়তো প্রেম শব্দ কিংবা ইঞ্চি প্রেম বা যাই হোক এই ধরনের না থাকলে, অর্থাৎ সুস্থ ধারার চলচ্চিত্রে বলতে আমরা যেটি বুঝি সেইটি কিন্তু সেইভাবে পরিবেশনায় সেটা ঢাকা করলেও সুবিধা করে উঠতে পারছে না। অর্থাৎ আমাদের অল্টারনেটিভ একটা পরিবেশনার জায়গাটা খুঁজে দেখার একটা প্রয়োজন হয়ে পড়ছে। সেই ক্ষেত্রে চলচ্চিত্র সংসদ যেটা রয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এই চলচ্চিত্র সংসদগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই চলচ্চিত্রগুলো পরিবেশনার ক্ষেত্রে। আর আমি আমার চলচ্চিত্রের ক্ষেত্রে বলতে পারি যে রাজশাহীতেই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, যেখানে 30,000 ছাত্রছাত্রী, সাথে শহর আছে, উপজেলা পর্যায়ে আমরা ছবি নিয়ে যাই না, সেইখানে একটা বিশাল দর্শক আছে। যেহেতু আমরা উৎসব করি, উৎসবে যখন উপজেলায় গ্রামে আমরা দেখাই, সেখানেও আমরা দেখি যে একটা বিপুল দর্শকের সমাগম ঘটে। অর্থাৎ একটা বেশ অংশ আমি রাজশাহী বা উত্তরবঙ্গের এই পোর্শন থেকে আমি কাভার করতে পারবো, এটা আমি একটা জরিপ করে দেখেছি। তবে মামুন ভাই ঢাকাতে আছে, তিনি যথেষ্ট চলচ্চিত্র সংসদ আন্দোলনে একজন সক্রিয়ভাবে ভূমিকা রেখে যাচ্ছে। মামুন ভাইয়ের যে চলচ্চিত্র সংসদগুলোর নেতৃত্বে ঢাকা থেকে কাজ করছে, এই চলচ্চিত্র সংসদগুলোর কার্যক্রম যদি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যে অঞ্চলে নাই সেখানে আরো গড়ে উঠে, তাহলে আমাদের চলচ্চিত্র এইগুলো অর্থাৎ বিপণনের ক্ষেত্রে বলি বা এই যে এটা পরিবেশনার ক্ষেত্রে বলি, একটা সহায়ক হিসাবে কাজ করবে। আমি খালি একটি আপনাকে মানে কথা জানিয়ে রাখছি যে যদিও আমার প্রত্যাবর্তন ছবিটি পরিবেশনার ক্ষেত্রে আশীর্বাদ চলচ্চিত্রের হাবিবুর রহমান খান তিনি কিন্তু আমার সাথে কথা বলেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন, তথাপি আমি ঠিক ওই তারেক মাসুদের অনুরূপ আমি কিন্তু ওই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়ারই কিন্তু আমার নিজের পরিকল্পনা রয়েছে ছবিটি। নিশ্চয়ই আমরাও চাইবো যে একটা বিশাল বা বিপুল পরিমাণ তরুণী বলেন আর এক ধরনের দর্শক আছে, হ্যাঁ, যারা হলে যাচ্ছে না, হলে ছবি দেখছে না, কিন্তু তারা ছবি সুস্থধারার ছবি দেখতে চায়। আমাদের দুই বাংলা চলচ্চিত্র উৎসবে রাজশাহী ইউনিভার্সিটিতে। লিটন ভাই আপনাদের কাছে আসবো সময় পেলে, আমি একটু বেলায়েত ভাইয়ের কাছে যেতে চাই। প্রশিক্ষণের উনি বলছিলেন যে এই যে পরিবেশনার চ্যালেঞ্জ করা, এবং সেটার ক্ষেত্রে ফিল্ম সোসাইটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উনি বলেছে। আরেকটা বিষয় যে ব্যবসায়িকভাবে এটাকে নিয়ে আসাটা আসলে কতটা চ্যালেঞ্জের, সব মিলিয়ে পরিবেশন এবং প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে লোকাল জায়গা থেকে যদি আমরা ছবি তৈরি করতে চাই। এই দুইটা বিষয় সংক্ষেপে, একদম সংক্ষেপে আপনার কাছে শুনতে চাচ্ছি। আচ্ছা, একেবারে সংক্ষেপে বলা যদিও একটু কষ্টকর, কিন্তু আমি বলার চেষ্টা করছি। ধরেন চলচ্চিত্র সংসদ আসলে আমাদের যে অল্টারনেটিভ বা মুক্ত ধারার ছবি বা বিকল্প ধারার ছবি বা স্বাধীন ধারার ছবি, যে নামেই বলি না কেন আমরা, এই ছবিগুলো যে হয়, এই ছবিগুলোর কিন্তু প্রধান ডিস্ট্রিবিউশনটা আসলে ফিল্ম সোসাইটি করে থাকে। সেটি আমরা কখনো স্বীকার করি, কখনো হয়তো স্বীকার করি না, কিন্তু ফিল্ম সোসাইটির লোকজনই আসলে এই ছবিগুলো ডিস্ট্রিবিউশন নানা জায়গায় নানা শহরে প্রদর্শন করে থাকে। তো আমরা এখন যদি মনে করি, মানে কখনোই চলচ্চিত্র বিপণনটা ফিল্ম সোসাইটির গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়নি, কিন্তু আজকে যখন টেকনোলজি অনেক মানে সহজ হয়েছে, এখন দেশের বিভিন্ন প্রান্তে ছবি হচ্ছে এবং সেই ছবি কোনোভাবেই কোট আনকোট রাষ্ট্র নিয়ন্ত্রিত নয় কিংবা অনুমোদিত বা পারমিটেড ছবি নয়। তো এই ছবিগুলোর জন্য ফিল্ম সোসাইটির অনেক ভূমিকা থাকা উচিত, কারণ চলচ্চিত্রে এখন নিরীক্ষা অনেক বেশি হবে এবং এই নিরীক্ষাধর্মী ছবিগুলোকে নিয়ে কাজ করাটা ফিল্ম সোসাইটির একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। এবং সারা দেশের ফিল্ম সোসাইটিগুলো, বিভিন্ন শহরে যে ফিল্ম সোসাইটি আছে, বিভিন্ন জেলায় আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এই ফিল্ম সোসাইটিগুলো যদি আমাদের নিজস্ব চলচ্চিত্রের মানে এই প্রদর্শনের ক্ষেত্রে যত্নশীল হয়, আমি মনে করি যত্নশীল হওয়া উচিত, তাহলে আমার মনে হয় যে আজকে লিটন ভাইয়ের মতো যে ছবি নির্মাতারা উঠে এসেছেন বা যারা চট্টগ্রামে অনেকে ছবি বানাচ্ছেন বা সিলেটে ছবি বানাচ্ছেন, তাদের ছবিগুলো বিভিন্ন শহরে বিনিময় হতে পারে এবং এই বিনিময়ের মধ্য দিয়ে একটা, এবং এটা যদি খুব ন্যূনতম একটা দর্শনীর বিনিময়ে প্রদর্শনীগুলো হয়, তাহলে আমার মনে হয় যে কিছু অর্থ উঠে আসার সম্ভাবনা আছে
এবং এই অর্থটা হয়তো নির্মাতার সরাসরি কাজে লাগবে। আমি কিন্তু মনে করি না যে আমাদের মূলধারার যে সিনেমার ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রির যে ধরনের সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে এই ধরনের নির্মাতার কোনো সুযোগ আছে বা এই ধরনের কোনো একটু ছোট করে। আর সরি, প্রশিক্ষণের ব্যাপারটা যদি আমি বলি তাহলে সারা দেশে যেহেতু অনেকেই ছবি নির্মাণ করছেন, তাদের ছবি নির্মাণের ক্ষেত্রে আমরা কিছু কিছু দুর্বলতার জায়গা দেখতে পাচ্ছি এবং এই দুর্বলতার জায়গা কখনো চলচ্চিত্রের মানে খুবই প্রাথমিক যে ধারণা বা বেসিক ধারণা আমরা যেটা বলি, এই ধারণার স্বল্পতা আছে বলে আমরা মনে করছি। উৎসাহ আছে প্রবল, ক্যামেরা আছে, এডিটিং সফটওয়্যারও হয়তো সহজ, কিন্তু কি ছবি আপনি বানাবেন এবং কেমন করে বানাবেন এর প্রাথমিক একটা শিক্ষার প্রয়োজন আছে। আমরা এখানে একটু বলতে পারি যে জেলা ভিত্তিক পর্যায়ে চলচ্চিত্র শিক্ষা নিয়ে কাজের একটা চেষ্টা আমরা করছি। আমাদের হাতে একদম সময় নেই, আপনাকে থামাতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাই যে বাংলাদেশের কানায় কানায় ছবি নির্মাণ হোক, স্বাধীনভাবে নির্মাণ হোক এবং তার মধ্য দিয়ে একটা কেন্দ্রিকতা সেটা থেকে মুক্ত হয়ে আমরা একটা ওপেন জায়গায় এসে পৌঁছাতে পারবো, সেই প্রত্যাশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন আহসান কবির লিটন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আয়োজন নিয়ে। দর্শক ভালো থাকবেন।